মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন, সমাজ মাধ্যমে জানিয়েছিলেন যে কিভাবে দিল্লির উপকণ্ঠে সন্ত্রাস চলছে বাংলা ভাষী ভারতীয়দের উপর। অত্যাচারের কথা শুনতে চান? একটু আমার বোনের কাছে শুনুন অত্যাচারের কথা। কি হয়েছিল? প্রথম দিন একদিন আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? আমরা পালাবো না, আমরা এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব, আমরা এখান থেকে কোথাও যাব না। তারপরের দিন ওরা আবার 4 জন এসে, 2টা মহিলা 2টা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা, আমাদের সাথে আপনাকে যেতে হবে, আপনি হচ্ছেন বাংলাদেশি। আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক, আমি কিভাবে বাংলাদেশি? ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্মম জায়গায় নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল। ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন। আমি বললাম, ওরা তখন বলল যে বাংলাদেশি, আপনারা বাংলাদেশি। আমি বললাম আমরা বাংলাদেশি না। এই কথাটা বলার পর আমাকে 2টা থাপ্পড় মেরেছিল। মারার পর বললো যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না, তো তুমি জয় শ্রীরাম বলো, তারপর তোমাকে ছাড়া হবে। আমি বললাম আমি মুসলমান, আমি কিভাবে জয় শ্রীরাম বলবো? এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল। লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে, একটা মহিলা মেরেছিল। মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। বলছে ওরা একদম এত ছিঁড়াছিড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল। আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল, কান থেকে রক্ত পড়ছিল, কানে আচরণ এখনো আছে, আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যেয়ে। তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। তখন ওরা আমাদের কাছ থেকে, আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে। আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল। ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল। চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল। পুলিশ, মিডিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে, মিডিয়াওয়ালা পুলিশের হাওয়ালে করে দিল। পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল। থানায় নেওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল। বললো তোমরা পশ্চিমবঙ্গের লোক, পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে 3 জনকে 3 জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল না, সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি। আমাদেরকে এনারা অনেকটা উপকার করেছে, এনারাই আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে। আমরা যেটা দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামাচাপা দেওয়ার কথা, মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল, এটা ওরা হঠাৎ করে দিল্লি থেকে এখন পালাচ্ছিল, পালিয়ে এসছে। আমরা নিয়ে তাদের রেখেছি। এবার আমরা ওদের দেশ যেটা মালদা, সেখানে পৌঁছে দেবো। এবং মমতা যেরকম অ্যানাউন্স করেছে যে প্রত্যেকে যারা ফিরে আসবেন তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া, যেরকম রেশন কার্ড, আধার কার্ড ওদের আছে, অবশ্য রেশন কার্ড আছে, আর যা যা সুবিধা পায় পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো সব করে দেওয়ার যে ব্যবস্থা, সেগুলো আমরা ইমিডিয়েটলি ওদের জন্য করে দেবো। আর কালকে ওদের আমরা মালদায় পৌঁছে দেবো। দর্শক মিলল তো? আজকে সকালে আমি এটা করেছিলাম। দিল্লিতে এফআইআর হতেই দিদির ছটফটানি শুরু। গ্রেফতারি এড়াতে নয়া ফন্দি আঁটছেন দিদি, বক্তব্যে সন্দেহ। দেখুন বলে ওনার বক্তব্য দেখিয়েছিলাম। যারা দেখেননি দেখে নেবেন, আজকে সকালে একটা ভিডিও করেছিলাম।
গতকাল উনি যে বক্তব্য রেখেছিলেন সেখানেই একেবারে পরিষ্কার একটা ইঙ্গিত ছিল যে ওইসব মানে ওই যে মহিলা যাদের কথা বলা হচ্ছে তাদেরকে হয়তো এই বাংলাতে আনা হতে পারে, এনে এক জায়গাতে বসিয়ে তার মুখ দিয়ে বলানো হতে পারে যে আমি যা বলেছি দিল্লি পুলিশের চাপে বলেছি। কারণ দিল্লি পুলিশ জানেন দর্শক, ওখানে অলরেডি বলে দিয়েছে প্রেস মিট করে যে যে অভিযোগটা করা হচ্ছে ওনাদের তরফ থেকে সেটা ফেক, সাজানো, এবং ওনারা থানাতে সেটা স্বীকারও করেছেন। ওই যে মহিলার কথা দেখলেন, ওনাদের তরফ থেকে পুলিশে স্বীকার করা হয়েছে যে ওই রকম কিছু হয়নি। এই বাংলাতে মালদাতে ওনাদের এক আত্মীয় পলিটিক্যাল কর্মী, যিনি কিনা টিএমসি কর্মী বলেই জানতে পারছি, তিনি যেমন যেমন বলেছিলেন তেমন তেমন করে নির্যাতনের একটা ভিডিও তারা করে পাঠিয়েছেন, এমন কিছু হয়নি। এটা পুলিশের কাছে তারা কিন্তু স্বীকার করেছিলেন। আর আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী তো প্রথমে এই পোস্টটা করেছিলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যে দেশটাকে কোথায় ওরা নিয়ে যাচ্ছে, 1.5 বছরের বাচ্চাকেও ছাড়ছে না। তো তার মানে এটা তো ধরা পড়ে গেল, ফেক হিসেবে ধরা পড়ে গেল যে মুখ্যমন্ত্রী ফেক কথা বলছেন। আর যিনি অন্যদের ক্ষেত্রে ফেক বলে আইনি প্রসেস করার কথা বলেন, ইউটিউবার থেকে শুরু করে নানান লোকজন, বিরোধী দলের যারা সব আছেন নেতা, তাদের বিরুদ্ধে ফেক, হয়তো ফেক হয় না, তার সত্ত্বেও ফেক ফেক বলে তাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো, পুলিশকে দিয়ে এই সব করে থাকেন, তো তাহলে ওনাকে কেন ছাড়া হবে? তো এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ করেছেন এই বাংলারই মানুষ, এমপি শুভেন্দু অধিকারীর ভাই। তার মানে ওখানে এফআইআর হয়েছে। এবার তো ব্যাস প্যাচে পড়ে গেছেন, ফেক ভিডিও ছড়িয়ে প্যাচে পড়ে গেছেন। তো আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর বক্তব্য যা শুনলাম গতকালকের, এবার মনে হচ্ছে গ্রেপ্তারি এড়াতে, কারণ এই ধরনের এগুলো তো অন্যায় না, একটা ভুয়ো খবর ছড়ানো, আইনি প্রসেস তো করা উচিত। তো এখানকার পুলিশ তো ফেক ভিডিও ছাড়লে তো গ্রেপ্তার করে। তো বলেছিলাম তাহলে কি ওই গ্রেপ্তারি এড়াতেই এখন নতুন করে ফন্দিহাটা হচ্ছে, ওদেরকে এনে এখানে মানে আনিয়ে বলানো হবে যে আমি ওখানে যেটুকু বলেছি পুলিশের চাপে বলেছি, হ্যাঁ নির্যাতন হয়েছে, তাহলে কি এটাই বলানো হবে? তাহলে কি না, আমি নিশ্চিত করে বলেছিলাম যে দেখবেন এটাই হবে, মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য ওনাদেরকে ওখান থেকে প্রলোভন কিছু একটা দেখিয়ে আনা হবে, তোমাদের এই করে দেবো সেই করে দেবো, চলো গিয়ে তোমরা বলবে যে হ্যাঁ হয়েছে, আমরা পুলিশের চাপে আমরা এইসব বলতে বাধ্য হয়েছি। দর্শক, আমি সকালে ভিডিওটা করেছি আর তারপরেই দেখছি সত্যি তো একেবারে তখনই নিয়ে মানে চলে আসা হয়ে গেছে, অলরেডি সামনে আসেনি। তো একই, আরে আমরা তো চিনে গেছি এই দলটাকে, এই দলটা কি করতে পারে না পারে আমরা বুঝে গেছি, এটা কি কি ফন্দি আঁটতে পারে, সেজন্য আমরা আগে থেকে বলে দিই। আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন আগে থেকে। ওনারা বলছেন, ববি হাকিম বলছেন ওনারা পালিয়ে আসছিলেন না পালাচ্ছিলেন, ওনারা এনেছেন না। খবরটা নিয়ে দেখুন, টিএমসি পুরো অর্গানাইজ করে ওটাকে আনিয়েছে। ওনারা ভয়ে পালিয়ে কোথাও যাচ্ছিলেন না, টিএমসি ওনাদেরকে আনিয়েছে এটা বলানোর জন্য, মুখ্যমন্ত্রীকে সত্য বানানোর জন্য, আর ওটাকে পুলিশের কাছে যেটা বলা হয়েছে সেটাকে মিথ্যা বলার জন্য আনানো হয়েছে, ওখান থেকে আনানো হয়েছে। খবর নিয়ে দেখুন। আর এখন তো আমার আর একটা বিষয় সন্দেহ হচ্ছে, ওই যে বললেন না পুলিশি লোক বলে নিয়ে যাওয়া হয়েছিল কোন একটি জায়গাতে, মারধর করা হয়েছে, আর মারধরের যেভাবে গল্প বলছেন, বাচ্চাকে ছিনিয়ে নেওয়া, এগুলো বিশ্বাসযোগ্য না। তারপরে কি জয় শ্রীরাম বলতে হবে, নাহলে হবে না, ওগুলো কিন্তু কোনো ফুটেজ বা কিছু নেই, কোনো প্রমাণ নেই, মুখে বলছেন। আবার ওনারাই বলছেন যে আমাদেরকে যে নির্যাতন হয়েছে তার সিসিটিভি কি দেখাতে পেরেছে পুলিশ? আরে তোমরা কোথায় নিয়ে যাওয়ার কথা গল্প বলছো, সব জায়গায় সিসিটিভি ঘুরবে নাকি? নির্যাতনের অভিযোগটা সামনে আনা হয়েছিল, তারপরেই তো মিডিয়া পুলিশ চলে গেছে বাড়িতে, যে কি হয়েছে না হয়েছে। যদি কোথাও একটা অন্য কোনো গ্রুপ করে থাকে নির্যাতন, তো সেটা যাচাই করার জন্য পুলিশ তো তারপরে চলে গেছিল, তো পুলিশ তো গিয়ে এবারে তুলে এনেছে। এবার তারপরে বিষয়টা বুঝেছে। আবার যখন মুখ্যমন্ত্রী এরকম পোস্ট করেছেন, এরকম ব্যাপার আরো ভালো করে খতিয়ে দেখা হয়েছে। তো আমি জানি না ওনারা যে বলছেন যে পুলিশ পরে গেল, তারপরে মিডিয়া গেল, সেটাও বা কতটা সত্য কথা বলছেন। পুলিশে যেটা খবর যে এই ধরনের বিষয় যেটা মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন এখান থেকে, তারপরে আমরা খতিয়ে দেখেছি যে পুরো ভুল, ফেক, এখানকার কারো নির্দেশে এই ভিডিও ওনারা তৈরি করেছেন এবং সেটা ওনারা স্বীকার করেছেন। এটা পুলিশের বক্তব্য ছিল। তো এখন মুখ্যমন্ত্রী ফেঁসে গেছেন, কেসও হয়ে গেছে, চলো এবার কি করা যায়, এবার এটার একটা অন্য রকমের নজর ঘোরাতে হবে বা একটা যুক্তি খাড়া করতে হবে, চলো ওকে তুলে নিয়ে এসে একটু কিছু বলাই। এই যে প্ল্যানটা, ফন্দিটা যেটা আমরা আন্দাজ করেছিলাম দর্শক, পুরো মিলে গেছে। আর আমি যেটা বলছিলাম যে আমার এটা মনে হচ্ছে, ওই যে
বাইরে নিয়ে গিয়ে এই যে বলা হচ্ছে ওই গল্পটা ওনারা ফাঁদছেন যে আমাদের টাকা দিতে হয়েছে। এখানে দুটো হতে পারে, একটা হচ্ছে যে ওই ওই ঘটনা হয়নি, একটা হচ্ছে ওই ঘটনা হয়নি কারণ কোনো প্রমাণ নেই, কি করে বুঝবেন। আর ওনাকে বাড়ি থেকে বেরোনোর ঢোকার যে বিষয়টা, সেটা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে নিজের ইচ্ছাতে যাতায়াত করছেন, কেউ তুলে নিয়ে যাননি বা কিছু। তো উনি যেটা বলছেন যে আমাকে এরকম করা হয়েছে, মারধর করা ইত্যাদি, হয় ব্যাপারটা হয়নি। আর তা না হলে হওয়ার মধ্যেও এই টিএমসির কোনো মানে নাটক আছে, ড্রামা আছে, যে একটা কাউকে গ্রুপ সেট করে ওদেরকে তুলে নিয়ে আসো, একটা সিন ক্রিয়েট করো, তারপর এটাকে আমরা বলবো পুলিশের লোক হিসেবে করা হয়েছে, দিয়ে তারপর মানে হয়তো ভেবেছিল যে ওখানেই বিষয়টা থেমে যাবে, কিন্তু এটা চাওড় হয়ে গেছে বলে পুরো বিষয়টা পুলিশে চলে গেছে। তো এরকম করে একটা হইচই বানিয়ে দেবো, বাদিয়ে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করে দেবো। মানে গল্প অনেক রকমের মাথায় আসছে দর্শক, যে কি কি করতে পারে টিএমসি। এই পুরো বিষয়টা হয় ওটা হয়নি, আর হলেও যদি কোথাও হয়ে থাকে আমার মনে হয় তাহলেও সেখানেও টিএমসি যোগ আছে, কিছু গ্রুপকে দিয়ে একটা সিন ক্রিয়েট করা যে এই ব্যাপার, তাহলে বলতে সুবিধা হবে, এরকম কিছু একটা হবে। কিন্তু পুলিশে তো ওনারা তো বলে এসছেন যে কিছু হয়নি, আবার এই রাজ্যে এসে বলছেন আমাকে পুলিশ চাপ দিচ্ছে। হ্যাঁ, এইসব বললে হয়? আর আপনারা কি করতে পারেন, কি বলতে পারেন, এটা তো পুরো দেশের মানুষ জানেন। আমরা তো বললাম না, আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম এরকম একটা কিছু হতে চলেছে, সেই জন্য আপনাদেরকে বলে দিয়েছি, আগে থেকে সকালেই বলেছি। তারপরে দেখুন না, পুরো হুবহু মিলে গেল। আরামবাগ টিভিতে গল্প কথা বলে না, ভিত্তি দেখে কথা বলে। তো দর্শক বুঝতে পারছেন, এখন ববি হাকিম বলছেন এই কার্ড করে দেবো, সেই কার্ড করে দেবো, আর বলছে, বলতে গিয়ে আবার কথা ঘোরালেন। হ্যাঁ, ওদের তো আছে, থাকারই তো কথা। রেশন কার্ড, আধার কার্ড, জাই কার্ড সবই তো থাকবে, নতুন করে দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি যারা, তাদেরকে হয়তো করে দেওয়া হতে পারে, যদি যদি তাদেরকে রাখতে হয় এখানে। তা না হলে কেন, যদি কেউ নিয়েও নেন পুলিশে বা, তো সেটা সেখান থেকে আনাও যেতে পারে। আবার নতুন করে বানানোর তো কিছু নেই, দরকার নেই। তো যাই হোক দর্শক, এটুকু পরিষ্কার, এই পরিবারটাকে মানে চাপ দিয়ে এইসব করানো হলো জাস্ট মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য। কুণাল ঘোষ, ববি হাকিমরা মুখ্যমন্ত্রীকে মানে এই ফেক যে বিষয়টা, সেটাকে আবার সত্য হিসেবে এস্টাবলিশ করার জন্য, মুখ্যমন্ত্রীর মান বাঁচানোর জন্য এটা একটা মরিয়া অপচেষ্টা হচ্ছে, এর বাইরে কিছু না। তবে আমি তো বলবো, দিল্লি পুলিশে যখন এফআইআর হয়েছে, সবটা ব্যবস্থা করুক। আবার এটা বলা হয়েছে এখানে নাকি অভিযোগ করা হবে, আর পুলিশকে দিয়ে, দিল্লি পুলিশকে চাপ দিবে আর কি, দিল্লি পুলিশের নামে ওখানে অভিযোগ করা হবে। আসলে দিল্লি পুলিশে তো এফআইআর হয়েছে, দিল্লি পুলিশ তো নেত্রীকে ডাকাডাকি করার কথা নিয়ম, মানে করার কথা নিয়ম অনুযায়ী। তো এই জন্য আবার এখান থেকে পাল্টা কেস, এরা এটাই করে, মানে পুলিশকে ফাঁসায়, পুলিশকে চাপে রাখে, পাল্টা চাপ, যে তোমরা ডাকলে আমরাও ডাকবো, তোমাদের নামে এরকম করছি। এখানে নাকি আর অভিযোগ করাবেন, এটাও বলেছে। মানে বুঝতে পারছেন কি নির্লজ্জ, কি বেহায়া। তবে একটা কথা বলবো, এই এত মিথ্যে কথা বলতে বলতে না, একটা সময় দেখবেন, এখনই হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করেন না, দেখবেন এরা এরপরে সত্য বললেও দেখবেন বিশ্বাস করবে না। এই দলটা এমন তাদের ইমেজ করে ফেলেছে, ওই সেই গরুর পালে বাঘ পড়ার মতো। এরপর সত্য কথাও দেখবেন মানুষ বিশ্বাস করবে না, বললো ধর ও টিএমসির কথা নাকি, এবার দেখবেন এটা জোক হয়ে যাবে। কেউ ধরুন কেউ ওই ইয়ে করছে, ঢপ মারছেন, ইত্যাদি মারছেন, তো তখন এটা একটা এরকম একটা প্রবাদ হয়ে দাঁড়াবে, কি রে টিএমসি হয়ে গেছিস নাকি, ঢপ মারছিস, মানে এরকম টাইপের এসে যাবে বিষয়টা। মানে টিএমসি মানেই ঢপ, মানে এইরকম একটা ইমেজ কার্যত মানে চলে এসছে। বিশ্বাস করা যায়? আরে মহিলা কিরকম করে বলছেন, দেখুন কিরকম করে বলছেন, বাংলা বললেই নাকি সব ওখানে বাংলাদেশি। আরে তোমার টিএমসির এমপি গুলো তো বাংলা বলেন, ওখানে বাংলাতে তো কথা বলেন পার্লামেন্টে, তাহলে কি তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে? বাংলা বললেই বাংলাদেশি? দিল্লিতে কত বাঙালি আছেন জানেন, বাংলা বললেই বাংলাদেশি, কেউ বলতে পারেন এই কথাটা কখনো পুলিশ? ও অদ্ভুত সব, সেই গল্পে গরুকে গাছে চড়িয়ে দিচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। আর এখানকার মুসলিমদের মাথাতে টুপি পরানোর জন্য, মানে টুপি পরানোর জন্য নতুন করে টুপি তো আছেই, আবার আরো টুপি। যদি এরপরে বুঝতে না পারেন, কিছু করার নেই যে এই দলটা কতটা নোংরা হতে পারে আর কতটা মিথ্যাবাদী হতে পারে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে, এবং আরামবাগ টিভির কথাটা মিললো তো নিশ্চয়ই বলবেন, আপনারা যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে আরো কি কি প্ল্যান করছে টিএমসি এই নির্বাচনের এই সংশোধনী তালিকা নিয়ে, সেটাও বলবো, সেটাও আগে থেকে বলে দেবো, যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। নজর রাখবেন আরামবাগ টিভিতে।